অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মতে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজি লাগাম টেনে ধরা সম্ভব হয়েছিল তাদের সরকারের আমলে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বৃহস্পতিবার এক জরিপ প্রকাশ করে বলেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা খাতে দুর্নীতি কমেনি, বরং আওয়ামী আমলের চেয়ে উল্টো বেড়েছে। সংস্থাটির দাবি, আওয়ামী লীগের সময় 2023 সালে যেখানে দেশের সেবা গ্রহীতাদের 70.9% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছিলেন, সেখানে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের এক বছরে সেবা গ্রহীতাদের 81.6% দুর্নীতির শিকার হয়েছেন। সর্বশেষ 2025 সালের রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 13তম স্থানে। এই যখন অবস্থা, তখন যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের অর্থমন্ত্রী বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসে আশা প্রকাশ করেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলে দুর্নীতি কমবে। আর সেই লক্ষ্যে দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা আগামী জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কি আদৌ দুর্নীতি, ঘুষ এসব কমানো যাবে? এ বিষয়ে অতীত অভিজ্ঞতা কি বলছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান এমপি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ এমপি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, দুর্নীতি, এই সরকার যতবার আসলে নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা করেছে, সবচাইতে গুরুত্বের জায়গাগুলোতে তারা যে বিষয়গুলোকে টেনে তুলেছে, সেগুলো তার মধ্যে একটি নিঃসন্দেহে ছিল দুর্নীতির জায়গাটি। আমরা যদি আসলে অন্তর্বর্তী সরকারের আমলটার দিকে তাকাই, আওয়ামী আমলে 2023 সালে যে পরিস্থিতি ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2025 সালে সেই অবস্থার আরও বেশি আসলে অবনতি হয়েছে। মানে আমরা যে সংখ্যাটি আসলে দেখলাম, সেই সংখ্যাটি একটা বিরাট সংখ্যা। এক বছরেই ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। মানে অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, তাদের আমলেই যদি আসলে এত বেশি দুর্নীতি হয়, রাজনৈতিক সরকারগুলোর আমলে আসলে কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জেরিনাফা এবং রাশেদুল ইসলাম ভাইকে, এবং যারা দেখছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। দেখেন, দুর্নীতি আমাদের পিছু ছাড়ছে না। দুর্নীতি লাগাম কোনোভাবেই টেনে ধরা সম্ভব হচ্ছে না। আমরা যদি একটু আজকের যে রিপোর্টটি আমরা দেখেছি, অনেকেই দেখেছেন, আমরা যদি একটু পিছনের দিকে যাই, 2009 থেকে 2024 টিআইবির রিপোর্ট অনুযায়ী 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। অর্থাৎ 15 বছরে যদি 1,46,252 কোটি হয়, তাহলে প্রতি বছর 9,750 কোটি টাকা লুটপাট হয়েছে। এখন আসেন 2023-এ একটু বেশি হয়েছে, এর মধ্যে 2023-এ 10,900 কোটি টাকার উপরে ঘুষ লেনদেন হয়েছে। এখানে 2025-এ এসে আপনার 12,633 কোটি, তার মানে সকল সীমাকে ছাড়িয়ে গিয়েছে। আমরা যেই সরকারের উপরে আস্থা রেখেছিল দীর্ঘ আন্দোলনের পরে, সেই সরকারের আমলে দুর্নীতির পরিমাণটা এত বেশি মাত্রায় ছাড়িয়ে গেছে। আমাদের দেশের বর্তমান অবস্থা সিপিআই অনুযায়ী, যেটা কেপিআই অনুযায়ী 24 বা 25তম স্থানে আমরা আছি। পাশাপাশি 180টি দেশের মধ্যে যদি আমাদের অবস্থান দেখি, তাহলে আমরা 151তম স্থানে আমাদের অবস্থান। আমাদের এই দুর্নীতির এই যে চিত্রটা আমাদের সামনে এসেছে, আমি মনে করি এর পিছনেও আরও অনেক দুর্নীতি আছে যেগুলো জনসম্মুখে আসে নাই, অর্থাৎ কোনো হিসাবের মধ্যে হয়তো রাখতে পারেনি বড় বড় লেনদেন যেগুলো হয়েছে। এই জায়গা থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, তাহলে নিঃসন্দেহে রাজনীতিবিদ এবং সরকারি আমলা যারা, দুই পক্ষকে একত্রিত হতে হবে। কিন্তু একটা সময় আসলে আমরা এটা বলতে শুনেছি যে, যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার এবং সেখানে আসলে কোনো রাজনৈতিক নেতাকর্মী ছিলেন না, হয়তো তারা এই দুর্নীতিটাকে আসলে চেপে ধরতে পারবেন। কিন্তু তাদের আমলে যখন আমরা দেখি যে আওয়ামী লীগের চাইতেও বেশি দুর্নীতি হলো, সেই সময়টাতে, যেই সময় আবার রাজনৈতিক নেতাকর্মীরা আসছেন এবং যে আমলাতন্ত্রের জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে আসলে আমরা আলোচনা করছি, এখন আসলে এই দুর্নীতিটাকে কমিয়ে নিয়ে আসা কি আরো জটিল হবে নাকি খানিকটা কমবে? দেখেন, এই সময়টায়
আপনি যে অন্তর্বর্তী সরকারের আমলের যে সময়টা বলেছেন, এই সময়টা আমরা এখন মনে হচ্ছে যে তারা লুটপাট করার জন্যই ওনারা এসেছিলেন এবং লুটপাটের সকল সীমা ছাড়িয়ে ওনারা গিয়েছেন। এখন যদি এই রাজনৈতিক সরকার, এখন বিএনপির সরকার এবং জামাত বিরোধী দলের আছেন, এই দুই সরকার যদি চান এবং আমলাদেরকে যদি তাদের সিস্টেমের মধ্যে আনতে পারে, তাহলে দুর্নীতি কমানো তো বিষয় না, দুর্নীতি কমানোটা হলো ইচ্ছার বিষয়। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী সিস্টেম তৈরি করে দেন এবং রাজনীতিবিদরা যদি প্রতিজ্ঞা করেন যে তারা দুর্নীতি করবেনও না এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দিবেন না, তাহলে দুর্নীতি কমানো সম্ভব। আমি বলবো না দুর্নীতি জিরোতে চলে আসবে, সেই প্রতিজ্ঞাটা আসলে রাজনৈতিক নেতাকর্মীরা করেন কিনা। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, আপনার কাছে আসি। এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আসলে দুর্নীতির টুটি চেপে ধরবে এবং সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা ক্ষমতায় দাঁড়িয়ে আছে। বাজেট পরবর্তী সময়টাতে আসলে আমরা বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলাম সহ 11 যে দলীয় ঐক্যজোট আছে, তাদেরকে এই বাজেটে নানান রকম আলোচনা করতে শুনেছি। এখন আসলে দুর্নীতির যেই চিত্র আমাদের সামনে এসছে, সেটি কিন্তু আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চিত্র। মানে এই চিত্র দিকে যদি আমি তাকাই, শীর্ষে যদিও পাসপোর্ট অফিস এবং বিআরটি, কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সেখানে 49.3% ঘুষ লেনদেন করেন। তার মানে প্রায় অর্ধেকই আসলে ঘুষ লেনদেনের সাথে জড়িত। মানে এই ভয়াবহ অবস্থা থেকে আসলে আমাদের বেরিয়ে আসার জন্য এই সরকার কতখানি প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে রাজকাহনের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন, আমরা আজকে সংসদে ছিলাম, যে কারণে আপনার যে রিপোর্টটি ইত্তেফাকে আমরা দেখলাম আর কি, রিপোর্টটি প্রকাশিত হয়েছে, আসতে আসতে দেখলাম আর কি। এটি আমরা সারাদিন দেখতে পাইনি, টিআইবির রিপোর্টটি আর কি। বাট আজকে আমাদের সংসদের আলোচনাটা গিয়ে শেষ দিকে প্রায় সবাই আলোচনা করতে গিয়ে বাজেট বাস্তবায়নের অন্তরায় সবচেয়ে বড় হিসেবে দেখেছে দুর্নীতি। সবচেয়ে বড় অন্তরায় হিসেবে আলোচনায় আসছে হলো ঘুষ। বিগত এই সপ্তাহ জুড়ে আমি দেখলাম যে এই দুটো পয়েন্টে শুধুমাত্র বিরোধী দল একা না, সরকারি দলের অসংখ্য সংসদ সদস্য তাদের বক্তৃতায় এই কথাটি তুলে ধরেছেন। অবশ্যই আমাদেরকে আশাবাদী হতে হবে। যেমন সরকার যেভাবে বাজেট পেশ করেছে, খুবই তারা একটা পরিশীলিত দেশের দিকে যাচ্ছে, নতুন বাজেটের মাধ্যমে তারা অনেক কিছু করবে এরকম বলছে। বাট আমাদেরকে তো আপনি যেমনটি এখানে উল্লেখ করেছেন আর কি, ধারাবাহিকভাবে এটি আমাদের জন্য একটি গলার কাটা। আমাদের দেশের একটি বড় ধরনের সংকট যে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি, এগুলো একটা গলার কাটা। আপনি একেবারে প্রান্তিক পর্যায়েও যদি চলে যান, এটি একটি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যেমন আমরা এখন নির্বাচিত হওয়ার পর বা আগে থেকেই এলাকায় যে কোনো বিষয়ে, যে কোনো চাকরি বাকরির সুপারিশ নিয়ে আসলেই যে কেউ জিজ্ঞেস করে আগে যে চাকরিটা একটু ব্যবস্থা করে দেবেন, প্রয়োজনে টাকা পয়সা লাগলেও কোনো সমস্যা নাই, সেটা আমি দেখবো আর কি। পিতা তার সন্তানের ব্যাপারে এরকম একটা অনিয়ম দিয়ে শুরু করতে চাচ্ছেন। এটা সামাজিকভাবে অপরাধ, নৈতিকভাবেও অপরাধ। ইসলামে এটি বড় ধরনের গুনাহ, সকল ধর্মেই এটা বড় ধরনের গুনাহ হিসেবে দেখা হয় আর কি। তো সেই জায়গায় আমাদের দেশটা এই জায়গায় এত দূর পর্যন্ত পৌঁছালো কীভাবে? আপনি যেমনটি বললেন যে এখানে বাংলাদেশ বিশ্বে 13তম অবস্থানে পৌঁছেছে আর কি। আওয়ামী সরকারের যে বিগত ইতিহাসটা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনি যদি দেখেন, যে এখানে ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, যত বড় বড় প্রকল্প আছে সেগুলো নিয়ে আপনারা জেনেছেন, সবাই আমরা জানি আর কি, যে বড় বড় প্রকল্প মানেই বড় বড় দুর্নীতির বিষয়গুলো খোলা হয়েছে। এবং সর্বশেষ এ সরকারের কয়েকদিন আগে, মাস দুয়েক আগে আর কি একটা প্রকল্প স্থগিত করা হলো আর কি। এই যে বাস র্যাপিড ট্রানজিট, যেটা বিআরটি প্রকল্প, গাজীপুর টু ঢাকা উত্তরা পর্যন্ত যে প্রকল্পটি স্থগিত করলো। কেন? যে তারা যে প্রকল্প বাস্তবায়নের অর্থ পেয়েছিল সেটা দিয়ে এখন পর্যন্ত অলরেডি সম্ভবত 97% সম্পন্ন হয়েছে এবং তার বিপরীতে আরও তাদের অর্থ লাগবে। কিন্তু সরকারের কথা হচ্ছে যে এখন পর্যন্ত যে কাজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে এই প্রকল্প পুরোটাই একটা টাকা খেয়ে ফেলার একটা প্রকল্প। এবং এরকম অসংখ্য প্রকল্প নিয়ে এই পর্যন্ত আসা হয়েছে। এখন যেটা বিষয় আর কি, বাস্তবতাটা, ইন্টেরিম আমলে এরকম ভয়ঙ্কর দুর্নীতির চিত্রটা আমাদের কাছে চোখে পড়লো না কেন? দেখুন, দুটো কারণে। আমি একটু আপনাকে করতে চাইছিলাম, মানে একটু অন্যভাবে যদি করি, মানে ইন্টেরিমের সময় তো আপনাদের সাথে ইন্টেরিমের একটা বেশ ঘনিষ্ঠতার কথা আমরা দীর্ঘদিন আলোচনা শুনেছি, মানে সেই সময়টাতে কেন আপনাদের চোখেও পড়লো না ইন্টেরিমের এই দুর্নীতি? এখানে দেখুন, আমাদের সাথে সম্পর্ক বলতে কি, এখানে ইন্টেরিম আমলের মূল কাজগুলো কি ছিল? রাজনৈতিক একটা স্ট্যাবিলিটির জায়গায় পৌঁছানোর জন্য একটা নির্বাচন,
গ্রহণযোগ্য নির্বাচন দিবে এবং সে সাথে একটা বড় বিষয় ছিল, বড় বিষয় এটা বলবো যে ওইটাই বড় বিষয় ছিল, গণভোটের রায় বাস্তবায়ন কীভাবে আমরা করব সে ব্যাপারে জুলাই সনদ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ছিল আর কি। এর মাঝখানে এই সরকার সবচেয়ে ফোকাস দিয়েছে কোনটা, 3টা বড় জায়গা, যেমন পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে, এরপর হচ্ছে যে ব্যাংক খাতকে সংস্কার করতে হবে, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। এরকম 3টি ফোকাস পয়েন্টকে সামনে রেখে তারা আলোচনায় থাকলো, সবচেয়ে বেশি দুর্নীতি করলো, মানে আলোচনায় থাকলো এই দিকে। আবার আমরা থাকলাম হলো সবাই হলো রাজনৈতিকভাবে ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা কীভাবে যেতে পারি। আলটিমেটলি আপনি যেমনটি বলেছেন যে জামাত ঘনিষ্ঠ মিত্র ছিল সরকারের, বিএনপিও ঘনিষ্ঠ মিত্র ছিল, তখন তো আসলে আমরাই এই বিএনপি জামাত বলেন বা যারা আমরা রাজনৈতিক ময়দানে ছিলাম তারাই ঘনিষ্ঠ মিত্র ছিলাম। কিন্তু মিত্রতার অর্থ এই নয় যে আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করেছি, আমরা সচিবালয় নিয়ন্ত্রণ করেছি, বিষয়টি এরকম নয় আর কি। এখানে সবচেয়ে বড় আছে যে ইন্টারিমের সময় আসলে জামায়াত ইসলামী বা এনসিপি তারাই আসলে দেশ চালিয়েছে, এমনকি আমরা তো একজন উপদেষ্টাকে বলতেও শুনলাম তিনি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড ছিল হলো আন্দোলনের, দেশ চালানোর মাস্টার মাইন্ড উপদেষ্টাও হয়েছেন না না না, তিনি দেশ চালানোর মাস্টার মাইন্ড এরকম বিষয়টা এরকম নয় এখানে। এবং তার ব্যাপারে কথাবার্তা যেগুলো আছে সেগুলো কিছুটা হচ্ছে যে অভিযোগ আকারে, সেগুলো খণ্ডন হয়েছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে আর কি। এখানে আমার কাছে যেটি মনে হয়েছে আর কি, যে ইন্টারিম আমলে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই সরকার এগোচ্ছিল এটা লম্বা হয়ে যাওয়ার কারণে মাঝখানে বিগত সময়ে যারা দুর্নীতি করেছে আমলা, তারা একটা দুর্নীতির সুযোগ পেয়েছে এখানে। আরো বিএনপির আমলে তারা এই সুযোগ থেকে বেরিয়ে আসবে, সেটা কি মনে করেন? আমি মনে করি যে এটাকে বিএনপি এখন পর্যন্ত এটা যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার সেভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে পারছে না। হেলেন জেরিন খান, কেন আসলে বিএনপি উদ্যোগ নিতে পারছে না? এবং আজকে টিআইবির প্রতিবেদন প্রকাশ হবার পর ইফতেখারুজ্জামান বলেছেন যে এমন একটা সময় এই প্রতিবেদনটি টিআইবি প্রকাশ করলো যখন আসলে দুর্নীতি দমন কমিশন বাস্তবে স্থবির, কারণ গত 3 থেকে 3.5 মাস ধরে এই কমিশনটিই নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এসছে তাদের দুজনকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই যে টিআইবি যে রিপোর্টটা পেশ করেছে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে চলে এসছে, এটা হচ্ছে 2025 সালের মানে যে দুর্নীতি হয়েছে সেটার একটা রিপোর্ট পেশ হয়েছে। এরকম একটা রিপোর্ট আসবে এটা কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে ছিলাম তারা কিন্তু বুঝতে পেরেছি। কারণ কি, আপনার অন্তর্বর্তীকাল প্রথমে আমি যেতে চাই হলো যে আমরা অতীত দিনে কি দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার যারা 3 মাসের জন্য আসছে, ওই সময়টা যদি আমরা দেখি, ধরেন 91-এ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরে পরবর্তীতে 96-এ ছিল, 2001-এ ছিল, এই 3টা যারা ছিলেন 3 মাস করে, সেই সময়ের যদি আপনি দেখেন ওই 3 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশে কোনো রকমের দুর্নীতির কোনো মানে অভিযোগ পাওয়া গিয়েছে এটা কিন্তু দেখা যায় না। কিন্তু যখনই এটা লেনদি করা হয়েছে, এটা 111-এর সরকারের সময় আমরা দেখেছি। তারপরে ধরেন 111-এর সরকার কিন্তু একটা ফোর্স ছিল, যেমন আর্মি ব্যাচ ছিল, আর্মিতে তা সেটা যে কারণে আর্মির ওই যারা ছিলেন তারাও কিন্তু চরম বিতর্কিত হয়েছিল। এবারে হয়েছে কি, এই অন্তর্বর্তীকালীন সরকারটা এসছেন, আসার পরে তাদের যেটা চিন্তা চেতনা যেটা আমরা মানে বুঝতে পেরেছিলাম, তারা একটা দীর্ঘ সময়ের জন্য এসেছিল। মানে সবাই যে না এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন তা না, এর বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিরাট অংশ ছিল যাদের পক্ষ থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় তাদের বক্তব্য কিংবা তাদের স্টেটমেন্ট সেখানে কিন্তু এসছে যে আমরা তো 5 বছরের জন্য এসছি, কিংবা আমরা তো যে ফ্যাসিস্ট সরকার যে চলে গিয়েছে তার বাকি সময়টার জন্য না। ওইটার কারণে হয়েছে কি, দেখেন ওই অন্তর্বর্তীকালীন সরকারটা এমন ছিল, তাদের সাথে কিন্তু সাধারণ মানুষের কোনো যোগাযোগ ছিল না। তারা শুধু ঢাকা কেন্দ্রিক, সচিবালয় কেন্দ্রিক এই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, ওই সময় আপনি বলতে পারেন যে এনসিপি, তারপরে ধরেন জামাত ইসলাম, কোনো জায়গায় বিএনপি তাদেরও সহযোগিতা নিয়েছে, কিন্তু এই জায়গাগুলো তো অনেক দ্বিমত ছিল। এদের মধ্যে থেকেও কিন্তু অনেকে চেয়েছিল যে এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারটি দীর্ঘমেয়াদী হোক কিংবা নির্বাচন যাতে না হয় সে কারণে। এই যে তাদের সাথে জনগণের যে কানেকশন ছিল না, এই যে বিভিন্ন জেলাগুলো বলেন, বিভাগগুলো বলেন, উপজেলাগুলো বলেন, এই সব জায়গা কিন্তু একেবারেই অনেকটা বলা চলে যে কোনো রকমের জবাবদিহিতার বাইরে থেকে প্রশাসন বলেন কিংবা ওই সময় যারা ক্ষমতাটা ভোগ করেছে তারাই
যে এই যে দুর্নীতি এত ব্যাপকভাবে বিস্তার লাভ করলো তার অন্যতম কারণ হলো এইটা যে ওই জায়গায় না, আপনারা তো দীর্ঘদিন সরকার অভিযোগ করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার খুব কাছাকাছি থেকে ক্ষমতা উপভোগ করেছে জামায়াত এবং বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে ডেফিনেটলি এটা তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তাও কি আসলে তারাই অনেকটা করলো? এখন এই জায়গায় আমি বলবো যে টিআইবি কে আরো বেশি অনুসন্ধান দিতে, আর আমরা সরকারে যেহেতু আছি, আমাদেরও যেহেতু সব ধরনের ইনস্ট্রুমেন্টস সরকারে যারা থাকে তাদের আছে, তাদেরও এখন আমি মনে করি যে এই সরকারটি মানে আমাদের সরকার বিএনপি সরকার কে প্রথম যেই কাজটা করতে হবে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করার নাই, সুযোগ নাই, সেটা নিজের দলের হোক কিংবা ধরেন আমাদের বিরোধী দলের হোক কিংবা অন্যান্য যারা আছে। এখানে যদি আমরা কম্প্রোমাইজ করি, আমরা মনে করি এই জুলাইয়ের যোদ্ধাদের সাথে কিংবা 17 বছর যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলেন থাকে বিরোধী রাজনৈতিক দলের সেই জায়গাটিতে বিএনপিকে নিয়ে একটা প্রশ্ন করার সুযোগ থাকে, যেটা নিয়ে আমি বলছিলাম যে দুর্নীতি দমন কমিশন 3 মাস ধরে তাদের আসলে কোনো কমিশনই নেই। এমন দেখেন এই জায়গায় বিএনপিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি দেখেন যেটা চেয়েছিল যে পার্লামেন্টে একটা কমিটি করে দিয়েছিল এবং সেখানে কিন্তু আহ্বান জানানো হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি বিরোধী দল কিন্তু সেটা না মানে বেশ যে কয়টা বিষয়ে আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তে যেতে পারি নাই, যেগুলাতে যেতে পারি নাই সেইগুলা নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সদস্য দেওয়া হয়েছে এবং অন্যান্য যারা আছে আমাদের সাথে যে দলগুলো আছে তাদেরই থেকে। সেখানে কিন্তু জামাত ইসলাম যদি আসতো, আমার মনে হয় ইতিমধ্যে আমরা এই যে আপনি এটা একটা হলো যে বিচারালয় আমরা মানে স্বাধীন বিচারালয় করতে চাচ্ছি কিংবা স্বাধীন বিচারালয় যে মন্ত্রণালয় করতে চাচ্ছি, তারপরে আমরা গুম কমিশনের বিষয় এখানে আনা হয়েছে। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এইটা যদি আমরা পেতাম, ইতিমধ্যে আমি মনে করি দুর্নীতি দমন কমিশন এটাও তো একটা অটোনোমাস কিংবা স্বাধীন একটা মানে সংস্থা, সেই জায়গায় তো আমি মনে করি বিরোধী দলের মতামত রাখার একটা বিষয় আছে। সেই জায়গায় যদি বিরোধী দল যদি অংশগ্রহণ না করে, পার্টিসিপেট না করে, তাহলে তো এগুলো ঝুলে যাবে। নিশ্চয়ই দুর্নীতি কমাতে চাই, এটা সব রাজনৈতিক দলই সব সময় বলে, কিন্তু সত্যিকার অর্থে কমাতে চায় কিনা, সত্যিকার অর্থে কমাতে চাইতে হবে, এর বিকল্প কিছু নাই। এবং আপনারা মানে এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জাতীয় সংসদের কথা বলছিলেন, বাজেটের কথা বলছিলেন, যে পরিমাণ দুর্নীতি ইন্টারিমের সময় হয়েছে সেটি একটি জাতীয় বাজেটের প্রায় 1.58% সমান। মানে এই সংখ্যা দেখার পরে অন্তত আসলে আমরা প্রত্যাশা করতেই পারি রাজনৈতিক দলগুলো নতুন করে ভাববেন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, যে কথাটি আসলে আপনারা সবাই বলছেন যে দুর্নীতি কমাতে হলে সবার একসাথে এক ধরনের অংশগ্রহণ করার প্রয়োজন আছে, সবার এক ধরনের উদ্যোগ গ্রহণেরও প্রয়োজন আছে, কিন্তু আমরা আসলে যখন দেখি যে রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন তারা যখন বিরোধী রাজনৈতিক দলকে আহ্বান করছেন তখন আপনারা সেই ডাকে সাড়া দিচ্ছেন না। সেক্ষেত্রে আসলে এই অভিযোগ কতখানি মানে কতবার করার সুযোগ আছে? আপনি যেটা বলেছেন এটি হেলেনা আপা বলেছেন আর কি, যে সবার ঐক্যমত্য প্রচেষ্টা লাগবে আর কি, আমি বলিনি মেবি। আপনি যেটি হেলেনা আপা যেটি উত্থাপন করেছেন সেটি হলো সংবিধান সংক্রান্ত, সংবিধান সংশোধন কমিটি করতে চাচ্ছে বিএনপি দল, সরকার দল। সেই কমিটিতে তারা আহ্বান করেছে বিরোধী দলকে, তারা যেন সেখানে কমিটির সদস্য দেয় আর কি। তো বিরোধী দলের পক্ষ থেকে অব্লিগেশনটা হচ্ছে যে, অভিযোগটা হচ্ছে যে এটা তো সংবিধান সংস্কার কমিশন হওয়ার কথা ছিল বা সংস্কার বিষয়ক কমিটি হতে পারত, যেহেতু আমরা গণভোটের রায় বাস্তবায়ন চাচ্ছিলাম আর কি, জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি। তো সেখানে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারের প্রথমেও কিন্তু সংস্কার কি বলে নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে কমিটি হতে পারে, সংশোধন নিয়ে কমিটি হতে পারে না। সেকেন্ড, আপনি যেটি বলেছেন আসলে আমি সেটা ধরে যদি বলি, হেলেনাপার কথার সুর ধরেও যদি বলি আর কি, যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে, বা অবশ্যই ঐক্যবদ্ধতা ছাড়া হবে না। আমার এলাকায় আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কি করলাম, এখন আমাদের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে গ্রামে এলাকাবাসীকে নিয়ে, যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমরা। কি আমি কয়েকটা এই তোমাদের দেখলাম যে তারা প্রচার করেছে যে এই এলাকায় হয় মাদক থাকবে, তাহলে আপনারা থাকবেন, যারা মাদক সেবী তারা থাকবে না, মাদকও থাকবে না, মাদক সেবীও থাকবে না, কোনটার সিদ্ধান্ত নেবেন আপনি? হয় মাদক বাদ দিয়ে আপনারা এলাকায় থাকবেন, না হলে এলাকা ছাড়া হয়ে যান। এরকম একটা ক্যাম্পেইন তারা করছে, সামাজিক ক্যাম্পেইন। কিন্তু দুঃখের বিষয়টা কি দেখেন,
এই সামাজিক ক্যাম্পেইনটা কেন সরকার করতে পারলো না, কেন সাধারণ মানুষকে বেছে নিতে হলো? সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতটাই অবনতি ঘটছে এখন, ইতিমধ্যে দেখছি আমরা যে মাদকের মতো একটা ভয়াবহ সংকট, সংসদে সরকারি দল বিরোধী দল উভয় পক্ষ থেকে এই টপিক নিয়ে বারবার সবাই কথা বলছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মানে আমি ভাবি যে তিনি কতটা মানে সহ্য করতে পারেন, তার সহ্য ক্ষমতা কত, যে এগুলো নিয়ে তিনি কি বলে চুপ আছেন এগুলো আর কি। আবার এটাও মনে হয় আর কি, অনেক আবার এই কথাও বলছেন আর কি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই পুলিশ প্রশাসন টোটাল বাহিনীকে তিনি শোনাতে পারছেন না, এগুলো মানাতে পারছেন না, তার কথায় চলছে না আর কি। অর্থাৎ এখনো পর্যন্ত আওয়ামী রেজিম যেটা আছে এই প্রশাসনের মধ্যে এটা আছে। বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই অভিযোগটা করা হচ্ছে। দেখুন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি নিয়ে তো আমরা কথা বলছি যে তারা আসলে দুর্নীতি রুখতে গিয়ে ফেল হলো। সেই সময়টাতে সেই আমলে জনপ্রশাসন সংস্কারের যে প্রশ্নটি ছিল সেটি মুখ থুবড়ে পড়েছিল এবং পুলিশ এবং দুদক সংস্কারের উদ্যোগও তারা নিয়েছিল। সেখানেও আমলাতন্ত্রের কাটছাঁটে এক ধরনের বনসাই বানানো হলো এবং সেই জায়গাটিতেও দায়ী করা হলো যে আপনারা যারা জামায়াত কিংবা এনসিপি নেতাকর্মী আছেন, আপনারা যা চাইছেন সেই ইন্টারিম সরকার ঠিক সেভাবেই জনপ্রশাসন সাজাচ্ছে। না, সেটা না। আমরা এখানে দেখুন যে আমরা বিগত কি বলে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত সরকার যেটা ছিল ফ্যাসিবাদী আমল আর কি, সেই ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতা থেকে উদ্ধার হওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বটে, কিন্তু সে পর্যন্ত কিন্তু যেতে পারে না ইন্টারিম সরকার। আমরা আশা করেছিলাম যে সরকার ক্ষমতায় এসে তার প্রথম 100 দিনের কর্মকাণ্ডের মধ্যে এটা একটা বড় কর্মকাণ্ড বাস্তবায়ন করবে, যে সে প্রশাসনকে সে দুর্নীতিমুক্তকরণ বা সেই ফ্যাসিবাদ মুক্তকরণ এরকম একটি স্কিম, একটা সার্চ কি বলে তারা নিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল ভাতা, সেটা দিয়ে কি হয়েছে, সেটা দিয়ে কি হবে? ওই লোকই তো যারা আছে সে যেভাবে আছে সেভাবেই সেটা ঘটে যাচ্ছে আর কি। এখানে আমি যেটি বলতে চাচ্ছি আর কি, আমি যেটি বলতে চাচ্ছি আর কি, যেটা ওভারঅল লাস্ট কথাটা, যে এই সরকার পারতো, কিন্তু তারা শুরুতেই সেই ধরনের উদ্যোগ না নিয়ে উল্টো উদ্যোগগুলো নিয়েছে। তারা উল্টো উদ্যোগ নিয়েছে কিরকম একটু বলে শেষ করি, পয়েন্ট দেই আর কি, পয়েন্ট, তাহলে আলোচনা সহজ হবে আর কি। দলীয়করণ করার জন্য উদ্যোগ নিয়েছে তারা। যদি তারা উদ্যোগ নিত যে দুর্নীতি দমনের জন্য যারা অপরাধী এগুলো কিন্তু চিহ্নিত আমাদের কাছে, সেই চিহ্নিতগুলোকে সার্চ করে ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, আইনের আওতায় নিয়ে আসবে, না করে তারা দলীয়করণ করেছে। আমি একটা বিষয় বলি, প্রথমত যে ধরেন আমরা এমন একটা মানে জায়গায় এসছি, এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা বলেন যে ওই জায়গা থেকে আমাদের কি আসতে হবে, সেটা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা কী করলেন, উপদেষ্টার এপিএস কী করলেন, যেটা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছরে শেখ হাসিনার মানে একজন পিএ সম্পর্কে আসছে, অভিযোগ আসছে যে 400 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আর আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদের মাত্র 3 মাসে তার একজন এপিএস সে 300 কোটি টাকার মালিক হয়ে গেল। তো ওই জায়গা থেকেই তো আমরা বুঝতে পারি যে কি আকারে দুর্নীতি হয়েছে। তারপরে আমরা দেখেছি যে একদম মানে এটা প্রথম মাসেই বলতে পারেন যে ডিসি যে সারা বাংলাদেশে নিয়োগ দেওয়া হলো, চেঞ্জ করা হলো, সেই ডিসি নিয়োগ নিয়েও কিন্তু নানা রকমের অভিযোগ আসলো যে 3 কোটি টাকা 4 কোটি টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে স্বাস্থ্যমন্ত্রীর পিএ সম্পর্কেও কিন্তু অভিযোগ আসলো। তো আমরা হয়েছে কি, এই যে এখন আমি যেটা বলতে চাই যে আমাদের যে ফার্স্ট সেশনটা যে হলো পার্লামেন্টে, সেই জায়গায় কিন্তু আমি কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছি এই কারণে যে আমাদের মধ্যে যেই জায়গাটায় কাজ করা দরকার ছিল সেই জায়গায় দেখলাম যে আমরা একে অপরকে বিরুদ্ধে মানে ট্যাগ লাগানোর কাজেই ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলে হবে না। দেখেন, আমি তো আপনারা জানেন যে দীর্ঘ বছর রাজনীতি করি, সেই কারণে আমি কিন্তু একটা সুন্দর সময়ও দেখেছি রাজনীতিবিদরা যে কত সৎ রাজনীতি করতে পারে। আপনি যদি 91 থেকে 95-এর সেই সময়ের মন্ত্রী পরিষদ দেখেন, একটু আপনারা যান, গুগলে যান কিংবা এসে যান, দেখবেন যে ম্যাক্সিমাম আমরা 91 থেকে 96-এ যখন ক্ষমতা ছেড়ে দিলাম, আমাদের ম্যাক্সিমাম মন্ত্রীরা কিন্তু ভাড়া বাসায় চলে গিয়েছিল, কারো কিন্তু বাড়িও পর্যন্ত ছিল না। তো ওই সময় তো আমরা অসংখ্য সৎ রাজনীতিবিদ দেখেছি, অসংখ্য সৎ আর এখন এই 17 বছরে না, এই 17 বছরে যেটা হয়েছে মূল্যবোধের এমন চরম অবক্ষয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ধরেন এই 17 বছরের আগে যখন আমার প্রথম দিকে আমার বাসা ছিল মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুরে আমি প্রায় 16 বছর হলো যে আমি মোহাম্মদপুর থেকে ধানমন্ডিতে এসেছি। এর আগে অসংখ্য আমার নেতাকর্মীরা এসে যখন মোহাম্মদপুরে বা আমার বাসায় আসতো,
তখন ওরা দেখতাম যে খুব কষ্ট পেত আমি মোহাম্মদপুরে কেন থাকি। তো আমি বলতাম যে আচ্ছা তোমরা আমাকে সৎ রাজনীতিতে সৎও থাকতে বলো, আবার আমি মোহাম্মদপুরে কেন থাকি সেটা নিয়েও তোমরা কষ্ট পাও, এটা তো হবে না। মানে মাইন্ডসেটটা কোন জায়গায় গিয়েছে, মানে রাজনীতিবিদ বলতেই গুলশান, বনানী, ধানমন্ডি এই এরিয়াতে থাকতে হবে, এটা কিন্তু জেনারেল পাবলিকের একটা ছিল। তো এখন হয়েছে কি আমাদের তো আমরা তো দেখেছি যে আমাদের অসংখ্য 91 থেকে 96 পর্যন্ত অসংখ্যই যারা মোহাম্মদপুর কেন মিরপুরে বসবাস করতো, সেই জায়গা থেকে যে এই যে পরিবর্তন, এখন এই প্রজন্ম কিন্তু চিন্তাই করতে পারে না যে রাজনীতিবিদরা সৎ হতে পারে, রাজনীতিবিদরা। কিন্তু আমরা তো দেখেছি আসলে শুধু রাজনীতিবিদদের উপরও চাপিয়ে দেওয়ার তো সুযোগ নেই, আমলাতন্ত্র, ব্যবসায়ী সবার উপরেই আসলে এই দায়টা আছে। কিন্তু রাজনীতিবিদরা নিশ্চয়ই হ্যাঁ রাজনীতিবিদরা সৎ থাকলে সেটার প্রভাব কিন্তু পুরো ব্যবস্থা আসলে এই মুহূর্তে যদি আমরা বলি চলে যায়। তো আমরা এই যে 17 বছরে কিন্তু আমরা দেখেছি, আসবো আপনার কাছে, আমি একটু দেখেছি যে বছরে 75,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের এই জেনারেশন কে চ্যালেঞ্জটাও বড়, আপনারা পাস করবেন দেখে দেখে বড় হয়েছে, এই কারণে তারা চিন্তা করতে পারে না যে সৎ রাজনীতিবিদ হতে পারে, সৎ প্রশাসন হতে পারে। আসবো আপনার কাছে, দুর্নীতি এখন কমানোটা আসলে মানে পুরো ব্যবস্থাটা পরিবর্তন না করেই দুর্নীতিটা কমে যাবে, সেটি কি আসলে এক ধরনের দিবাস্বপ্ন কিনা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায়? এবং যে আমলাতন্ত্রের কাটছাটের কথা আমরা বলছি, সেই জায়গাটিতে আমাদের যে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা ছিল, বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে আমরা বলতে শুনেছি যে বিএনপি আসার পর সেই উদ্যোগটা ডিপ ফ্রিজে তুলে রেখেছে, আপনারাও কি তাই মনে করেন? দেখেন, আমরা যতই একে অপরকে দোষারোপ করি না কেন, বাস্তবতা হলো আওয়ামী লীগের সময়কার দুর্নীতিকে ছাড়িয়ে গেছে তত্ত্বাবধায়ক বলেন ইন্টিরিয়াম সরকার, এবং সেই সরকারের দায় দায়িত্ব থেকে বিএনপি এবং জামাত কোনোভাবেই এড়াতে পারে না। এখন আসেন, দুর্নীতি যদি কমাতে হয় অবশ্যই বিএনপি এবং জামাত মানে সরকারি দল এবং বিরোধী দল এক হয়ে তারা একে অপরের দিকে কাদা ছোড়াছুরি না করে, কে দুর্নীতি করেছে কে করে নাই এগুলো সব বাদ দিয়ে আপনার আমলাদেরকে নিয়ে বসে দেখেন, সবাই তো দুর্নীতি করে না, কিছু ভালো আমলাও তো আছে, ভালো রাজনীতিবিদ তো আছে। আমাদের প্রথমত দরকার একটি সৎ ইচ্ছা, এবং এই দুর্নীতি কমানো কোনো ব্যাপার না যদি বিরোধী দল, সরকারি দল এবং আমলা মিলে একটি সিস্টেম তৈরি করে দেয়। এবং আমাদের যে সাধারণ মানুষ কে চায় ঘুষ দিতে, আমরা তো ঘুষ দিতে চাই না, একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকা উচিত। কিভাবে হবে আপনি দেখেন, সিলেটের ডিসি সরোয়ার সাহেব নিশ্চয়ই একটা, আপনার পেপার পত্রিকায় আমরা দেখেছি, উনি একটা মহৎ উদ্যোগের কথাই আমরা যেটা বুঝি যে শাহজালালের মাজার এটা একটা ওয়াকফ স্টেট, এখানের যে ইনকাম সেই ইনকামের একটা হিসাব থাকা উচিত, একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত। এই টাকাটা কত আসতেছে, প্রতি মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে, এটা কোথায় করে যাচ্ছে। এই উদ্যোগটা যখন সরোয়ার সাহেব নিতে গেলেন, আমি জানি না, হয়তো সেই কারণেই সবাই বলে, সেই কারণেই তাকে ওখান থেকে উদ্যোগ করে নিয়ে আসা হলো। না মানে বলে, মানুষ বলে। তো এইভাবে এর আগেও এই রকমের আরও, তাহলে সমালোচনা হওয়ার পরে হয়তো আবার তাকে শপথে নিয়ে গেছে হয়তো বা। তো সুতরাং আমাদের যে রকমের সৎ অফিসার দরকার, সেই রকমের সৎ রাজনীতিবিদ দরকার এবং একটা সিস্টেমের দরকার। বিএনপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা এবং দুর্নীতিকে মোকাবেলা করা। এবং আমার পাশে রাশেদ ভাই আছেন জামাতের, ওনারা নানান রকমের সংসদে আমরা দেখি আলোচনা হয়, দুইজন সংসদ সদস্য আমার পাশে। এখানে অনেক সময় আমাদের কাছে সাধারণ পাবলিক হিসাবে মনে হয় যে এগুলো কোনো অর্থবহ আলোচনা না, এসব আলোচনা সংসদে না করে আসেন কিভাবে দেশটাকে গর্ব, আসেন কিভাবে দুর্নীতিকে আমরা দমন করতে পারি, সেই জায়গাটায় আলোচনা হওয়া উচিত। বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে বিএনপি দুর্নীতি টুটি চেপে ধরবে, সেই প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাস করি না, মানে যে মানুষ বিশ্বাস করে না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে যাচ্ছে, সেটি বাড়লে কি আসলে কোনো আরো বাড়বে? সরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়ানো, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে নাই যে লাস্ট বেতন বাড়িয়ে দুর্নীতি দমন করা যাবে না, এই কাজটি করে গিয়েছেন। এখন সেই জায়গা অন্যান্য রাজনৈতিক দল এখন সেই জায়গা থেকে না, এটা তো সিদ্ধান্ত দিয়ে গিয়েছে হলো অন্তর্বর্তীকালীন সরকার। কারণ আপনি বেতন বাড়িয়ে চাহিদা তো আপনি লাগাম ধরতে পারবেন, সেই জায়গায় চাহিদা তো দিন দিন মানুষের বাড়ে। আমি মনে করি কি যে এই যে দুর্নীতি কোনো কিছুই শুনেন, কোনো কিছুই মানে
অসম্ভব না। এই যদি অসম্ভবটাকে না, আপনারা কোনো কিছু সম্ভব যদি করবেন কি অসম্ভব করে? আমি হতো তাহলে কি বলি, ঢাকা জিপির শহরে নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি যানজট নিয়ে এই ফিরছি, যে সাথেই কয়েকদিনের মধ্যে জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, মানে ঠিক যেই প্রসঙ্গটাতে আমরা ছিলাম যে বিএনপি সরকার বারবার যখন বলছে দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসাটা তারা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছে, এবং সেই কারণে তারা যে প্রথম পদক্ষেপটি নিল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর, তাতে করে কি ঘুষ দুর্নীতি কমবে? দেখেন, বেতন বাড়িয়ে যদি দুর্নীতি কমতো তাহলে স্বাধীনতার পর থেকে বেতন বাড়তে বাড়তে একজন সচিবের বেতন 1 লক্ষ টাকার উপরে হয়ে গেছে। তো দুর্নীতি কি কমেছে? সবারই তো বেতন বেড়েছে, দুর্নীতি বেতন বাড়িয়ে দুর্নীতি কমানো যাবে না। দুর্নীতি যদি কমাতে হয় পলিসি নিতে হবে, দুর্নীতি যদি কমাতে হয় তাদের সদিচ্ছা অর্থাৎ আমলা এবং রাজনীতিবিদ একত্রিত হতে হবে। সুতরাং বিএনপির বড় চ্যালেঞ্জটা হলো এই যে দুর্নীতির যে লাগামটা কিভাবে টেনে ধরবে, সেটা হলো বড় চ্যালেঞ্জ। আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত প্রতীয়মান কিছু আমাদের কাছে আমি বিশেষ করে দেখি না যে যতটুকু সময় আসলে বিএনপি সরকার এটা কম সময়, খুবই কম সময়, খুবই কম সময়, কিন্তু সেই সময়ের মধ্যে বিন্দু 1.001ও আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। বাট আমরা আশাবাদী। দুর্নীতির কথা যদি আপনার সন্ত্রাসের কথা যদি বলেন, পত্রিকা খুললেই দেখবেন যে খুনের, আজকে সকালবেলা আমি পত্রিকা খুলে দেখি সেখানে 6টা খুনের, একের পর এক 6টা খুন। তো এই যে খুন প্রতিদিন হচ্ছে, সব তো পেপারেও আসে না, এগুলো বিএনপি কিভাবে দমন করবে বা কিভাবে কন্ট্রোল করবে, এটা খুব মুশকিলের ব্যাপার। বিএনপি এত বছর পর ক্ষমতা এসেছে, তাদের যে নেতা কর্মী আছে তাদেরকেও কন্ট্রোল করতে হবে। সুতরাং আমার মনে হয় বিএনপির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ এটা, এবং এটার জন্য জামাত যারা বিরোধী দলে আছে তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সেই সহযোগিতাটুকু আসলে আমরা জামাতকে কতখানি করতে দেখছি? মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশিদ, অর্থমন্ত্রী বলেছিলেন যে মানে অভাব থাকলে দুর্নীতি প্রবণতা থাকে, সেই জায়গাটি থেকেও যদি আমরা চিন্তা করি যে অভাবটাকে কমিয়ে নিয়ে আসতে হয়তো তিনি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোকে বাড়িয়েছেন। মানে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে যখন বলেন যেদিকে তাকাই দুর্নীতি, স্বজনপ্রীতি, সামনে এগোতে এসব বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বাধা আসলে ডিঙাবে কি করে আমরা? দেখুন, অভাব থাকলে দুর্নীতি করবে, এটা দুর্নীতি মুক্ত হবে, এটা যদি বাস্তবতা হয় ধরে নিলাম, কিন্তু সরকারের উদ্যোগটা তো একপেশে হয়ে গেছে। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল করেছে, বেসরকারি চাকরিজীবীদের জন্য কি হবে? দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য তার কি উদ্যোগ? দেখুন, আমরা কি লজ্জাস্কর একটা ব্যাপার যে বাজেট পেশ হলো, প্রস্তাব পেশ হলো, তার আগ পর্যন্ত জ্বালানি তেল, বিদ্যুৎ সহ এমনভাবে বাড়ানো হলো, গ্যাস সহ সব বেড়ে গেল, দ্রব্যমূল্য আগেই বেড়ে গেল। অর্থাৎ এটা একটা ছলচাতুরি দিয়ে বাজেট পেশ করা হলো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে আপনি যেটা বলছেন যে এটা করার মাধ্যমে দুর্নীতি কমবে, বিষয়টি আসলে সেরকম হবে না। যদি এই ছলচাতুরিগুলো না কমে, না বন্ধ হয়, তাহলে কিন্তু সংকট তৈরি হবে। তেলের দাম বৃদ্ধির সময়ও দুর্নীতি হয়েছে, মানে সেটা বলছি, সেটা তো আছেই। মানে আমি বলছি যে তেলের দামটা এমনভাবে বাড়ানো হলো, 11 তারিখে বাড়ানো হতো বা 12 তারিখে বাড়ানো হতো, বাজেট যেদিন পেশ হলো তার পরের দিন, তাহলে আমরা বুঝতাম যে কাহিনী কি হয়েছে। কিন্তু আগে তড়িঘড়ি করে বাড়ানো হয়েছে, সেগুলোর প্রতিবাদ কিন্তু হয়েছে, সকল মহল কিন্তু প্রতিবাদ করেছে, সেটা কিন্তু সরকার মানে নাই। একটা ভুল তথ্য আছে, আপনারা যেটা বলেছেন হয়তো খেয়াল করেন নাই। সারোয়ার সাহেব, যিনি ডিসি সারোয়ার সাহেব, ওনাকে কিন্তু বহাল করা হয় নাই, সেটা ভুয়া তথ্য আর কি। প্রথম আলোতেও সেটা গতকালকে ছাপা হয়েছে আর কি। না, আমি আজকেই তো দেখি না আজকে ওটা ভুয়া তথ্য। আপনি ওনাকে প্রমোশন দিয়েছে এতটুকু আমি জানি, কিন্তু ওনাকে আর ওখানে বহাল করা হয় নাই, সেটা প্রথম আলোতেই ছাপা হয়েছে গতকালকে আর কি। জি, এখানে আমরা চেয়েছিলাম যেটা আর কি, যেমন অনেকে আমাদেরকে অভিযোগ করে যে আমরা নির্বাচন চাই নাই, আমরা আরো 5-7-10 বছর থাকুক, হ্যাঁ ক্ষমতার কাছাকাছি থাকতেছি, এরকম অসম্ভব কথা। আমরা বলেছি বিএনপি যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, তার আগে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেওয়া হোক। কিন্তু আমরা চেয়েছিলাম যেটা আর কি, যে একটা কন্ট্রোলটা চলে আসুক, কিন্তু আনফরচুনেটলি কন্ট্রোল তো আসেনি, উল্টা খবর। আমরা কন্ট্রোলটা আপনারা নিতে চেয়েছিলেন, না আমরা নিতে চাইনি, আমরা একটা সুশাসন চেয়েছিলাম, যে তারা যেমন ব্যাংক খাতকে, কিন্তু সুশাসন তো হয়নি ওই সময়টা, তো আমাদের দায়িত্ব ছিল না। এনসিপি কন্ট্রোল নিতে চেয়েছিল, সেই অভিযোগ কিন্তু বিএনপিও করে, আমাদের দায়িত্বে তো ছিল না। না এখানে দেখুন, আমাদের দায়িত্বে কি ছিল? দেশটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, হাতছাড়া করেছেন, আমাদের নিয়ন্ত্রণে তো দেশটা ছিল। সরকারি দল যা, সেই সময়টাতে আপনারাই আসলে নিয়ন্ত্রণ করেছেন পেছনে থেকে। একটু আমি বলি এটা আর কি, আপনি ছোট্ট করে যদি এভাবে দেখেন যে এদেশে যে কয়টা ইউনিভার্সিটি, সেগুলোর ভিসি কয়জন জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, কয়জন বিএনপির পক্ষ থেকে? বেশিরভাগই জামায়াতের। উল্টা ঘটনা, এগুলো প্রচারটা হয়েছে ভাই, তখন জামাতের ভিসি বেশি ছিল। উল্টা না, ভুল প্রচার হয়েছে এখানে। সবগুলো গণমাধ্যম ভুল প্রচার করেছে। আমরা তো আপনি এখন দেখেন যে কয়েকদিন আগে ক্লিয়ার হয়ে যাবে একটা মেসেজ, এই যে পরশুদিন সম্ভবত বিচারালয় থেকে
যারা অ্যাটর্নি জেনারেল, স্টেট অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছে, কতজন জি। করেছে? জামায়াতপন্থী যারা আছে, হ্যাঁ, জামাতপন্থী যারা তারা পদত্যাগ করেছে। তার মানে না না, এখানে বলি আর কি যে অধিকাংশই তো বিএনপির। এটা সব জায়গায় এরকম আর হেলেন কি। জেরিন খান, একটু শেষ করি আর কি, একটু শেষ করি। প্রথমত আমি বলি না না, বক্তব্যটা শেষ করি আর কি। আমি বক্তব্যটা শেষ করি, একটু আমি শেষ করি আর কি। আমি বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিকভাবে একটা লাইনে থেকে একটা ফরম্যাটে সবকিছু করা দরকার। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের উপর একটা সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? যে বক্তব্য যেটা দিবেন সেটার উপর যেটা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার পুরা প্রশাসনটাই সাজিয়েছিল জামাতকে দিয়ে, পুরা। সেটা আপনি সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারপরে ইভেন বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা বলেন, ভিসি প্রো ভিসি, কিন্তু টোটালটাই দেখা গিয়েছে যে জামাতকে দিয়ে সাজিয়েছিল। এবং এইটাকে কেন্দ্র করে এবং বিএনপির এক দুটা জায়গায় ছিল, পরবর্তীতে তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। পুরা প্রশাসনটাই জামাত ইসলামের কন্ট্রোলে, এবং অথবা জামাত ইসলাম একটা দেখা গিয়েছে যে মিলেমিশে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তাদের সাথে মিলেমিশে একত্র হয়ে প্রশাসন চালিয়েছে, যেই কারণে টোটাল প্রশাসনটা কিন্তু ওই সময় আপনার দেখা গিয়েছে যে বিএনপি এটা বারবার করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে লিখিতভাবেও কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আমলে নেওয়া হয় নাই, যে কারণে জামাত কিন্তু অস্বীকার করতে পারবে না। এবং এনসিপি দেখেন, না অবশ্যই না, এটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা সিটির উত্তর এবং দক্ষিণে যে প্রশাসক দেওয়া হলো টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, বিএনপি প্রশাসক দিয়েছে, নিজেদের লোক দিয়েছে, কোনো রকমের টাকার হয়নি। দেখেন আপনি যদি এইটা নিয়ে আসেন, আমি এক্সাম্পল নিয়ে আসতে পারি, আমেরিকার প্রশাসন যখন রিপাবলিকানরা আসে টোটাল প্রশাসনটা কিন্তু ওদের নিয়ে নেয়, কারণ এটা নেওয়ার কারণ কোনো না, জবাবদিহিতা আছে বাংলাদেশে, জবাবদিহিতা আনতে হবে। আনার জন্যই তো বারবার করে এই যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলেই জবাবদিহিতা একমাত্র কার্যকরী হবে। আর মুখে মুখে আমরা যদি বলি জবাবদিহিতাই করেন, সেটা কিন্তু কখনো। আমি একদম শেষ প্রশ্ন করি, দুর্নীতি দমন ইন্টারিম ফেল করলো, বিএনপি পাস করবে কিনা? একদম ছোট করে, দুর্নীতি দমন আমরা যেটা দেখছি যে ইন্টারিম ফেল করেছে, বিএনপি পাস করবে কিনা? বিএনপি না পাস করার তো কোনো কারণ নাই। বিএনপি তো একটা বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ গড়তে চায়। বিএনপি তো একটা আগামী দিনে এমন এক মানে জায়গায় যেতে চায় যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আসলে যেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে জনগণের ম্যান্ডেট দ্বারা। সেই কাজটা যদি করতে হয় তাহলে তো আপনার যেই জায়গাগুলোতে অসঙ্গতি আছে সেইগুলো তো দূর করতে হবে। সেটা আপনি ধরেন এই যে দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা স্বাধীন সচিবালয় বলেন, কিংবা গুম কমিশন বলেন, যেগুলো নিয়ে বিরোধী দলই করছে, আমরা তো তাদের মানে কোনো বক্তব্যই আমরা কিন্তু ইগনোর করতে চাচ্ছি না। আমরা যে সমস্ত তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো কিন্তু আমরা আমাদের সরকার বাজেটে সুশাসনটাই যুক্ত করতে পারে নাই, তাহলে দুর্নীতি কেমনে? ইসলাম রাশেদ, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।